মিউটেশনের প্রয়োজনীয়তা এবং মিউটেশনের ধরন নিয়ে আলোচনা করব। কেন স্বত্বলিপি হালকরণের প্রয়োজন হয়? জমির সর্বশেষ ভূখ দখলকারী যিনি সত্ত্ব অর্জন করেছেন তার অনুকূলে স্বত্বলিপির আইনি দলিল হালনাগাদ করার প্রয়োজন। যদি তার নামে এই আইনি দলিল হালনাগাদ করা না থাকে তাহলে তার কাছ থেকে রাজস্ব আদায় করা দুরূহ হয়ে পড়ে। মিউটেশনের মাধ্যমে রেকর্ড হালনাগাদ করা না হলে পূর্বের মালিকের পক্ষে পূর্বের খতিয়ান মূলে জমি বন্ধক রাখা বা অন্যত্র বিক্রি করার মতো অঘটন ঘটার সম্ভাবনা থাকে। বর্তমানে জমি হস্তান্তর করার সময় মালিকের নামে হালনাগাদ রেকর্ড থাকতে হয়, অন্যথায় রেজিস্ট্রেশন করা সম্ভব হয় না। এই জন্য রেকর্ড হালনাগাদ করতে হবে। তৃতীয়ত, ঋণ নেওয়া বা অন্য কোনো কারণে ভবন নির্মাণ বা অন্য সরকারি অনুমোদন নেওয়ার ক্ষেত্রে রেকর্ড হালনাগাদ করা প্রয়োজন হয়। এই জন্য আমাদের মিউটেশন করতে হয়। মিউটেশন ধরন যদি বলি, সাধারণত আইনে ধরন বলা নয়, বোঝানোর স্বার্থে আমরা বলতে পারি যে নামজারি, জমা ভাগ, জমা খারিজ এইগুলি সম্পর্কে একটু আলোকপাত করছি। কোন কারণে খতিয়ানে শুধু নামের পরিবর্তন হলে আমরা তাকে নামজারি বলি। যেমন রেকর্ডীয় খতিয়ান 35-এ আলোকপাত করা হয়েছে। প্রকৃত মালিক ছিলেন খান সাহেব, 132 নম্বর দাগের 20 শতক একটি বাড়ির। যখন বিভিন্ন কারণে এটা পরিবর্তনের প্রয়োজন পড়ে, তার মৃত্যুর পর তার 2 সন্তান ক আর খ, তাদের নাম জারি করতে হবে তার পরিবর্তে। তাহলে ক আর খর নাম খানের পরিবর্তে লিপিবদ্ধ করা হয়েছে এবং তাদের হারাহারি অংশ যদি তারা পুত্র হয়ে থাকে তাহলে তারা হাফ হাফ করে পাবে। তাদের অংশ 20 শতককে আমরা 10 শতকে এখানে দেখিয়েছি। এটাই নামজারি, এখানে খতিয়ানের কোনো পরিবর্তন হয়নি। জমা ভাগ বা জমা খারিকে যে কথা যদি আমরা বলি, হলো একটি নতুন খতিয়ান খুলে ও পূর্বের খতিয়ান থেকে ভিন্ন হওয়াটাকে বলা হয় জমা ভাগ বা খারিজ খতিয়ান। মনে করি যে এই যে ক আর খর নামে যে অংশগুলি ছিল একসাথে একটি খতিয়ানে, 35 নম্বর খতিয়ানে, কোন কারণে খ তার অংশ আলাদা করে দেখতে চায়, তখন আবেদন করলে এসিল্যান্ডের কাছে যে আমি নতুন একটি খতিয়ানে শুধু একক নামে একটি খতিয়ান চাই, তাহলে এসিল্যান্ড সাহেব ধরে খারিজ খতিয়ান নাম্বার 305 নতুন করে খুললেন। খুলে ওই 35 থেকে খ এর অংশ কর্তন করে এই 305 নম্বর খতিয়ানে লিপিবদ্ধ করে, নতুন করে লিপিবদ্ধ করাকে আমরা খারিজ খতিয়ান বলতে পারি। উল্লেখ্য, উভয় ক্ষেত্রে আমরা সূত্র উল্লেখ করব যে 35 নম্বর খতিয়ানের নিচে লাল কালি দিয়ে লিখব 305 নম্বর খতিয়ানে স্থানান্তরিত, এবং খারিজ খতিয়ানের 305 নম্বরের নিচে লাল কালি দিয়ে লিখব 35 হতে আগত। তাহলে করেসপন্ডিং বোঝাপড়াটা যদি লিপিবদ্ধ করা হয় তাহলে বুঝতে পারবো কোন খতিয়ান থেকে এটা এসেছে এবং কোন খতিয়ানে স্থানান্তরিত হয়েছে। নামজারি সহ জমা খারিজ। নামজারি সহ জমা খারিজের যদি আমরা উদাহরণ দেই, এমন একজন লোকের নামে সত্ত্ব স্থানান্তরিত হয়েছে যিনি আগে কখনো এই এলাকায় মালিক ছিলেন না। তিনি নতুন মালিক হিসাবে এলাকায় জমি ক্রয় করেছেন। তার নামে আগে কোনো খতিয়ান ছিল না। যিনি জমি কিনেছেন তিনি যখন আবেদন করবেন তখন এসিল্যান্ডকে অবশ্যই নতুন খতিয়ান খুলে এরপরে পূর্বের মালিকের খতিয়ান থেকে কর্তন করে নিয়ে নতুন মালিকের খতিয়ানে লিপিবদ্ধ করতে হবে। যেমন এইখানে রেকর্ডীয় খতিয়ান 35-এ খান সাহেব 2টি জমির মালিক ছিলেন, একটি বাড়ি আর একটি ডুবা। জনাব তালুকদার সাহেব ওই ডুবাটি ক্রয় করেছেন। তার আবেদনের প্রেক্ষিতে যখন আমি খতিয়ান খুলব তখন দেখা গেল তার নামে আগে কখনোই কোনো খতিয়ান ছিল না। তখন আমরা খান সাহেবের এই 133 নম্বর দাগ এবং সেই সংশ্লিষ্ট তথ্য ওইখানে কর্তন করে হালনাগাদ দেখিয়ে রাখি এবং তার নামে 315 নম্বর নতুন খতিয়ান খুলে তার নামে ইহা লিপিবদ্ধ করিয়াছি। এখানে কিন্তু এই 133-এর 20 শতক জমি যাতে আগে খান সাহেবের নাম ছিল তাহা তালুকদারের নামে লিপিবদ্ধ করা হয়েছে, অর্থাৎ এখানে নামজারি হয়েছে এবং খারিজ হয়েছে। এই 20 শতক জমি
পূর্বে 35 শতক খতিয়ানের লিপিবদ্ধ ছিল, কিন্তু ইহাকে আলাদা করে অর্থাৎ খারিজ করে 315 নম্বর খতিয়ানে ইহা লিপিবদ্ধ করা হয়েছে। এখানে নামজারি এবং খারিজ দুইটা ঘটনাই ঘটেছে, এই উদাহরণটি এখানে দেওয়া হলো। মিউটেশনের অন্যান্য ধরন যদি বলে, জমা সংযুক্তকরণ, এক ব্যক্তির নামে একটি মৌজায় একটি খতিয়ান থাকবে, যদি কোনো ভুলক্রমে একাধিক খতিয়ান লিপিবদ্ধ হয়ে থাকে, সেই একাধিক খতিয়ানকে একটি খতিয়ানে লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে বলা হয় জমা সংযুক্তকরণ। এবং করণিক ভুল, যখন জরিপকালে যে রেকর্ড প্রকাশ হয় জরিপের পর, তখন যদি রেকর্ডে কোনো করণিক ভুল থাকে, তাহলে ইহা সংশোধন করার ক্ষমতা কালেক্টরের, এই ক্ষমতা অর্পিত হয়েছে অ্যাসিল্যান্ডের উপর। কিন্তু ইহা ভালোভাবে মনে রাখতে হবে যে রেকর্ড যদি কোনো ভুল হয়ে থাকে, সেই ভুল কিন্তু আদালতের ডিক্রি ছাড়া সংশোধন করা যায় না। শুধুমাত্র করণিক ভুল যদি হয়, যা দত্তব্যের মধ্যে পড়ে না, অধিকারের পরিবর্তন হবে না, মালিকানার পরিবর্তন হবে না, এমন ধরনের সংশোধন করা হলে তাহলেই শুধু অ্যাসিল্যান্ড সাহেব করতে পারবে। জেনুইন ভুল হলে কিন্তু অবশ্যই দেওয়ানি আদালতের বা সেটেলমেন্ট ট্রাইব্যুনালের ডিক্রি লাগবে, নতুবা এই খতিয়ান একবার প্রকাশিত খতিয়ানে হাত দেওয়ার ক্ষমতা রাজস্ব অফিসারের নাই। খতিয়ানে জালিয়াতমূলক অন্তর্ভুক্তি যদি হয়ে থাকে, ইহা সংশোধন করার একটা প্রক্রিয়া আমাদের রয়েছে, যে প্রক্রিয়া অ্যাসিল্যান্ডকে ক্ষমতা দেওয়া হয়েছে প্রজাস্বত্ব আইনে। একবার প্রকাশিত রেকর্ড যদি সঠিকভাবে প্রকাশ হয়ে থাকে, ওই রেকর্ডের উপর যদি জালিয়াতমূলকভাবে, প্রতারণামূলকভাবে ওভার রাইটিং করে যদি কেউ কোনো অন্য কোনো তথ্য সন্নিবেশ করে থাকে, এই প্রতারণামূলক তথ্যকে সংশোধন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হয় খতিয়ানে জালিয়াতমূলক অন্তর্ভুক্তি সংশোধন, অর্থাৎ ফ্রডুলেন্ট এন্ট্রির বিরুদ্ধে সংশোধন প্রক্রিয়াকে বলা হয় এই ধরনের মিউটেশন। তারপরে আছে শ্রেণী পরিবর্তন। খতিয়ানের শ্রেণী পরিবর্তন করার প্রক্রিয়াকে শ্রেণী পরিবর্তনমূলক মিউটেশন বলা হয়। তবে শ্রেণী পরিবর্তন করার ক্ষেত্রে ভূমি প্রশাসন ম্যানুয়ালের বিভিন্ন সার্কুলারে বলা আছে, সাধারণত অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের সরেজমিন পরিদর্শন লাগে, কারণ শ্রেণী পরিবর্তনের সাথে কিছুটা অন্য ধরনের অপপ্রয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রেণী পরিবর্তনের মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার সম্ভাবনা আছে, অথবা অধিগ্রহণের সময় শ্রেণী পরিবর্তন করে দুর্নীতির মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় করার বা সরকারের অধিগ্রহণকৃত বেশি টাকা নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই শ্রেণী পরিবর্তন করার সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হয়, সরেজমিনে পরিদর্শন করতে হয় এবং প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরিদর্শন প্রয়োজন হয়। জমা একত্রীকরণ হলো একটি মৌজার সকল জনগণ বা একটি নির্ধারিত সংখ্যক জনগণ যদি তাদের সকল জমি একটি খতিয়ানে নিয়ে মেকানাইজ ফার্মিং বা সমবায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা নেয়, তাহলে রাজস্ব অফিসারকে একটি খতিয়ানভুক্ত করে রেকর্ড সংশোধন করার প্রক্রিয়ায় অবতীর্ণ হতে হয়। কিন্তু এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেছে, এই ধরনের নজির আমাদের নাই। কিন্তু যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে সরকারের অনুমোদন আছে কিনা, প্রকল্প প্রস্তাবের অনুমোদন আছে কিনা, এই সকল বিষয় দেখতে হবে। এবং প্রকল্প প্রস্তাবে এর হিস্যাগুলি, জনগণের হিস্যাগুলি কিভাবে নেওয়া আছে, কিভাবে এর মেনটেন হবে, ব্যবস্থা হবে, সেই সকল বিষয় আমাদের খতিয়ে দেখতে হবে। ধন্যবাদ।